তুমি কী ভেবেছো এরকম সিনেমা বানিয়ে সাউথের সঙ্গে টক্কর নেবে? হ্যাঁ, কী ভেবেছো এরকম সিনেমা বানিয়ে আর এরকম ট্রেলার বানিয়ে সাউথের সঙ্গে টক্কর নেবে? তাহলে তোমাকে বলে দিই, একদম ঠিক ভেবেছো। সাউথের সঙ্গে নয়, এরকম ট্রেলার যা তুমি বানিয়েছো না, সিনেমাটা যদি এই ট্রেলারের মতন আর টিজারের মতন হয়ে থাকে, তাহলে আমি বাড়াবাড়িটা বলেই ফেলি, হলিউডের সঙ্গেও টক্কর নেওয়া যেতে পারে লিমিটেড রিসোর্স আর লিমিটেড বাজেট দিয়ে। হ্যাঁ, আমি বলছি ধুরন্ধরের কথা, একদম ধুরন্ধরের মতোই কাজ করেছে ডিরেক্টর আদিত্য ধর। এর আগে উড়িতেও চম্পা চামেলি কাজ করেছিল, আর্টিকেল 370, আর্টিকেল 370 তো মোটামুটি ঠিকঠাক কাজই করেছে। বাট লোকটার একটা এবিলিটি কী হচ্ছে, প্লাস পয়েন্ট কী হচ্ছে, লোকটা না মানে এই যে ওয়ার মুভিগুলো বানায়, এগুলোর যে কম্ব্যাটগুলো ওগুলো অনেক বিলিভেবল করে। এখানেও টিজারে সেটা দিয়ে কাঁপিয়ে দিয়েছিল, আর সঙ্গে তো হনুমান কাইন্ডের যে গানটা, বাবা পুরো একদম মাছিয়ে দিয়েছিল, মাছিয়ে মাছা। এটা দেখার পরে আমার মনে হচ্ছে বলিউডের বাকি প্রডিউসার এবং ডিরেক্টররা ভাবছে, চাচা আপন প্রাণ বাচ্চা, হোয়াট ইজ দিস, কি মানিয়েছে এটা, অক্ষয় খান্না কি করেছে, আর আমাদের অর্জুন রামপাল কি করেছে। উফ উফ, ভিলেনের स्वैग হতো ऐसा, ভিলেনের स्वैग হতো ऐसा। সঞ্জু বাবাকে আজকাল ভিলেনের রোলে দেখতে 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 আমি ক্লান্ত না, উনি ভিলেনের রোল করছেন বলে আমি ক্লান্ত নয়, বিকজ ওনার প্রত্যেকটা ভিলেনের রোল আগের থেকে আরো বাত্তার আরো বাত্তার আরো বাত্তার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে অনেক দিন পরে যেন সেই আমাদের কী সব যেন শ্যুট আউট মুট আউট সিনেমা করেছিল, কাটে মাটে সিনেমা করেছিল, সেই সঞ্জু বাবার চোখটা আর ফিলিংটা যেন ফিরে আসছে বলে অল্প বিস্তর মনে হলো। সঞ্জু বাবাকে কাটা কাটা ডায়লগ দিতে হবে, বাকি সঞ্জু বাবা বুঝে নেবে। কিন্তু সঞ্জু বাবাকে তুমি এরকম পুরো বডি ইউজ করে বিভিন্ন রকমের ইম্প্রোভাইজ করা ক্যারেক্টার বেসড একটা কোনো রোল দিলে সঞ্জু বাবা মানে বর্তমানে এই বয়সে এসে উনি অনেক কিছু করে দেবেন, যেটা উনি মাঝে মাঝে অনেকগুলো সিনেমায় করেছেন। কিন্তু এই দিস ইজ ডিফারেন্ট, মানে সঞ্জু বাবা দিস ইজ ডিফারেন্ট। আর সঞ্জু বাবা যার চরিত্র প্লে করেছে তাকে নিয়ে একটু রিসার্চ করছিলাম, এসপি চৌধুরী আসলাম, মালটা তো দেখে তো মনে হচ্ছে একদম ফ্ল্যামবয়েন্ট একটা ক্যারেক্টার ছিল। হ্যাঁ, আনফর্চুনেটলি এই 2014 সালে উনি পরলোক গমন করেছেন, কিন্তু তার আগে উনি অনেকটা আমাদের এই এখানকার আফতাব 56 লোকটা ছিল না, ওই 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 লোকটা ওরকমই করাচিতে ছিল, একদম ঠায় 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 করে কখনো কখনো বাজে লোককে আর মাঝে মাঝে কিছু ভালো লোককেও পুড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, মানে এনকাউন্টার, মানে বুঝতে পারছেন তো, ওইটা স্পেশালিস্ট ছিলেন আর কি, আর কাউকে ভয় ডয় পেতেন না। ওনার কিছু পুরনো ইন্টারভিউ দেখছিলাম, দেখে তো সিনা চড়া হয়ে গেল, সেই রোলটা সঞ্জু বাবা করছেন। সঞ্জু বাবার দুটো ডায়লগ দেখে মনে হয়েছিল যে সিনা চড়া একটা রোল হবে। যাই হোক, উনি ভিলেন না, উনি অন্য কোনো ক্যারেক্টার প্লে করছেন, সেটা তো আমরা সিনেমাটা যখন দেখবো তখন বুঝতে পারবো। আর কি বলবো ভাই, ঔরঙ্গজেবের ক্যারেক্টার দেখার পর থেকে আকসাই খান্না একটা আলাদাই জীবন পেয়ে গেছেন মনে হচ্ছে। ওই যে কোন সিনেমাটা ছিল জানো, আজনাবি না, আজনাবি নয় তো কোন সিনেমাটা ভুলেও গেছি, যে রেঞ্জটা না অক্ষয় খান্নার যে রেঞ্জটা, ওই রেঞ্জটাকে এই সিনেমায় ট্রেলার টিজারে দেখে আমার মনে হচ্ছে ধরতে পেরেছে। হ্যাঁ, তারপর একটা ক্যারেক্টারাইজেশন করা হয়েছে, দ্য অ্যাপেক্স প্রেডিটার। ও প্লে করছে হচ্ছে কুখ্যাত সমাজবিরোধী এবং করাচির লিয়ারি। হ্যাঁ, লিয়ারি বলে একটা জায়গা আছে, আমাদের যেমন মুম্বাইতে বস্তি বস্তি অঞ্চলগুলো হয়, সেখান থেকে সব ডেডলি লোকজনরা গ্যাংস্টাররা উঠে আসে, ওখানে লিয়ারি থেকে সমস্ত লোকাল গ্যাংস্টাররা উঠে আসে। সেখানে ওই এই মুহাজির এবং বালুচদের মধ্যে একটা অনেক দিনের পুরনো লড়াই। যাই হোক, লিয়ারি কিন্তু একটা ভালো কারণেও আজকাল ফেমাস, সেটা হচ্ছে লিয়ারি থেকে কিছু ফ্যান্টাস্টিক পাকিস্তানি ফুটবলার উঠে আসে। কিন্তু পাকিস্তানি ফুটবলারদের প্রেস করা আমাদের দায়িত্ব নয়, আমি তাই পয়েন্টে ফিরি। সেটা হচ্ছে লিয়ারির যে গ্যাংস্টারদের মধ্যে যুদ্ধ এইসব যুদ্ধ সানাই, যেমন সানাম বালুচ, না সানাম বালুচ তো ওদের অ্যাক্ট্রেস, ভুলভাল বলে ফেলছি, কোনো একটা বালুচ ছিল, আর রহমান ডাকাত ফাকাত ছিল, ওর নাম রহমান ডাকাত। তো এদের এই যে ওখানকার লোকাল লড়াইগুলো ছিল সেই সময় আমাদের, যাই হোক বৌদ্ধ বেশি বলে ফেলছি, সেই সময়ের গল্পটা দেখে মনে হলো তুলে এনেছে। ওই 80s পরের করাচি শহর, যেখানে যখন তখন যে কেউ শ্যুট আউটের ওয়াদালা হয়ে যেত কাছে, বুঝেছেন তো, করাচি তখন এরকম ছিল। রাস্তায় চলছেন, আপনি জানেন না আপনি বাড়ি ফিরবেন কিনা। এখনও করাচি এরকম আছে, শুধু এখনও আপনি বাড়ি ফিরতে পারবেন, বাট আপনি জানেন না আপনার হাতের মোবাইল বা পকেটের টাকাটা বা আপনার বাইকটা বাড়িতে ফিরবে কিনা, বিকজ সেগুলো সেখান থেকে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে। যাই হোক, পাকিস্তানি কোনো শহরের সিকিউরিটিটাও আমাদের কোনো কনসার্ন নয়। পরের ছেলে পরমানন্দ, যত উচ্চ না যায় তত আনন্দ। আমি পয়েন্টে ফিরি, রণবীর সিং, ইয়েস। কয়েকদিন আগে দেখছিলাম ওই শান প্রসাদ নামের একজন আছেন না, শান প্রসাদ, উনি ওই আর কি ফিল্ম রিভিউ করার চেষ্টা করেন, যেমন আমি চেষ্টা করছি, আমার থেকে অনেক বেশি ভালো চেষ্টা করেন।
তো উনি একদিন দেখলাম এই রণবীর কাপুরকে একটা কি সব জোকার ফোকার লিখে একটা ভিডিও বানিয়েছেন। তো যাই হোক, রণবীর কাপুর জোকার এটা বলার অকাত আমার নেই, বাট রণবীর কাপুরের ট্যান্ট্রাম, অ্যাক্টিভিটি, হাইপার অ্যাক্টিভনেস এগুলো নিয়ে একটুখানি মাঝখানে ওনার সিনেমাগুলো ফ্লপ যাচ্ছিলো বলে একটু বেশি সমালোচনা হচ্ছিলো। বাট আমার মনে হচ্ছে খুব আর্লি বলে ফেলছি, সিনেমাটা ট্রেলার টিজার দেখে মনে হচ্ছে রণবীর কাপুর খেটেছে, খেটেছে। এবং কালকে ওদের ট্রেলার লঞ্চের সময় রণবীর কাপুরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো শুধু খাটেনি, রণবীর কাপুর এখন প্রিপেয়ার হয়েছে, কথা কম কাজ বেশিতে বিশ্বাসী। এইটাই অ্যাপ্রোচ হওয়া উচিত, যে অ্যাপ্রোচটা থেকে আমাদের অনেকের শেখা উচিত। যাই হোক, আমরা তো এখন বর্তমানে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গিয়ে আমরা অলমোস্ট বাংলা সিনেমা হলের পাশে শুয়ে পড়েছি। রিসেন্টলি কোনো একটা সিনেমা দেখলাম, দ্য একাডেমি অফ ফাইন, না ওটা নিয়ে বেশি কথা বলা যাবে না, ওটা কোনো একটা বিচিত্র বীর্য কোনো কারণে আপাতত হলে রিলিজ দেওয়া হচ্ছে না। সেটা অন্য একটা প্রসঙ্গ, অন্য কোনো দিন একটা বলবো। সামান্য বিষয় নিয়ে আমি কথা বলি না, বুঝলেন তো, বাংলার যে কোনো সামান্য বিষয় মানে যেটা কালকে অসামান্য হয়ে উঠবে তখন কথা বলবো। বাট এই সিনেমাটা ফাটানো হতে যাচ্ছে, টিজার ফ্যান্টাস্টিক ছিল, ট্রেলারও খুব সুন্দর। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ওরা ইচ্ছা করে আলাদা রেখেছে। টিজারটা ওয়াজ হাইপে, মানে একটা মানে কী বলুন তো, এটা ফেরারি গাড়ির মতন স্পিডের ছিল। আর এটা টার্নস অ্যান্ড টুইস্টস, এটা অন্যরকম। এরকম ট্রেলার ভারতবর্ষে আমি তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমি অনেক কিছুই দেখিনি, আমি অনেক কিছুই দেখিনি। আমি ভারত থেকে পাকিস্তান, বাংলাদেশ আলাদা হতে দেখিনি। তাই বলে কি আমি ভারত থেকে পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যেটা মানবো না? নিশ্চয়ই মানবো। তেমনই এটাও আমাকে মানতে হবে যে এরকম ট্রেলার হয়তো মার্কেটে অন্য কোথাও থেকে থাকবে, বাট আমি কোথাও দেখিনি। এক অসাধারণ ট্রেলার, এরকমভাবে যা ট্রেলার তৈরি করছে, ট্রেলারের যদি 50%ও মুভি হয় ভাই, এই মুভি বেরিয়ে গেছে ভাই। আমি তো খুবই মানে অপেক্ষা করছি এই মুভিটা দেখার জন্য। আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি, মানে বেসিক্যালি বলতে চাইছি আমি আমার বেডরুমের যে কোনো কোনায় থাকি, বিকজ ওইটুকুনি আমার অকাত। এর বাইরে আমার কোথাও যাওয়ার মুরদ নিয়ে আর পকেটে টাকা নেই। আমি 5ই ডিসেম্বর বোধহয় রিলিজ করছি এই সিনেমাটা, দেখতে চাইবো। আর কার কথা বাদ রেখে গেলাম, একজন হিরোইন আছে না, হিরোইন তো থাকতেই হবে, বাট আনফর্চুনেটলি আমি তার নাম ভুলে গেছি। বাট আমি চাইছি এমন একটা রোল করুক, এরপরে যেন আমার শয়নে স্বপনে তার নামটা যেন আমি কোনোদিন না ভুলতে পারি। যেমন আমি বাঘাযতীন কথাটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুখ থেকে উচ্চারণ করলেই লোকে আমাকে মনে করিয়ে দেয় যে বাঘাযতীন মানে ডিজে অরুণ, আমার শয়নে স্বপনে ঢুকে গেছে। তেমনি ওর নামটাও যেন আমরা শয়নে স্বপনে ঢোকাতে পারি। বাট অর্জুন রামপাল ভাই, আমাকে যদি পার্সোনাল ফেভারিট বলতে বলো, এই ট্রেলার থেকে কাকে সব থেকে বেশি বেস্ট লেগেছে, আমি পাগল হয়ে গেছি, সেটা হচ্ছে অর্জুন রামপাল। কি বানিয়েছো মামা! এই বছরটা আশা করি শেষে এসে রণবীর সিং সবাইকে মুগ্ধ করে দেবে। আর যদি মুগ্ধ না করতে পারে, তাহলে আমরা অন্য কোনো হিরোকে নিয়ে কথা বলবো, হাই পিচে হাই ভলিউমে আবার বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলবো। ততক্ষণের জন্য দেখতে থাকুন না, দেখতে হবে না, কেটে পড়ুন। ধুরন্ধরের টিজারের গানটা চালা রে।